হিমায়ন আসবে বলে মোটামুটি গুছিয়ে রেখেছি, তবুও আরেকবার পরখ করলাম। বন্ধ দরজার ছিটকানির উপর নজর যেতে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসার উপক্রম হলো। উনার সাথে এক রুমে থাকবো কি করে? কি অস্বস্তিকর ব্যাপার। অস্থির চোখ জোড়া দেওয়ালে লাগানো ঘড়ির দিকে পড়তে স্থির হয়ে এলাম আমি। চোখ দুটো আস্তে আস্তে ধীরে ঝাপসা হতে লাগলো। বুকের কোণে তীব্র ব্যথা অনুভব করতে লাগলাম। রাত 12টা বাজে 51 মিনিট। উনার সবেমাত্র সময় হলো আমার কাছে ফেরা। তীব্র মন খারাপ নিয়ে আমি আগের মতো শুয়ে পড়লাম। খোলা চুল দিয়ে মুখ ঢেকে রইলাম। আমায় ব্যথাতুর মনের ছাপ কারো নজর যেন না পড়ে। কয়েক মিনিট পরে ওয়াশরুমের ছিটকানি খুলে গেল। আমি মক্কা মুইরে আগের মতো পড়ে রইলাম। ধীরে ধীরে সময় অতিবাহিত হতে লাগলো। না রুমের বাল্ব বন্ধ হলো, না হিমায়ন এসে আমায় কিছু বলল। সময়ের সাথে সাথে মন খারাপ যেন আনুপাতিক হারে বাড়তে লাগলো। তার কিছু কি বলার নেই আমাকে? এভাবে চুপচাপ রাত কাটিয়ে দিবে? ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হতেই সেই চির পরিচিত সুগন্ধটা খুব কাছে অনুভব করতে লাগলাম। কয়েক সেকেন্ড পরে সে গাঢ় কণ্ঠে ডাক দিল, নিশি। সেই গাঢ় কণ্ঠে এতক্ষণে জমে থাকা অভিমানের পাহাড় চূড়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অভিমানগুলো অশ্রু হয়ে ধরা দিল। ভাগ্যিস চুল দিয়ে মুখ ঢাকা বলে হিমায়ন সে অশ্রু দেখতে পেল না। আমার অভিমানী মন সঙ্গে সঙ্গে বলে উঠল, এতক্ষণে আমার কথা মনে পড়লো? আমার কাছে আসার সময় হলো? মুখ দিয়ে কিছুই বললাম না, দম বন্ধ করে পড়ে রইলাম। ধীরে ধীরে হিমায়নের অস্তিত্ব আরো নিকটে অনুভব করতে লাগলাম। পরিচিত পারফিউমের গন্ধটা কড়াভাবে নাকে প্রবেশ করলো। সে আবারও নিস্তব্ধতায় পর্দা ছিঁড়ে গভীর স্বরে বলে উঠল, নিশি, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? আমি উত্তর দিলাম না, ঠোঁট চেপে ঘুমের ভান করে পড়ে রইলাম। ঠিক তখনই কেউ আঙ্গুলের ডগা দিয়ে হালকা করে ছুঁয়ে দিল। মুখের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। ধপ করে চোখ খুললাম আমি। চতুর্থবারের মতো আমাদের দুজনের দৃষ্টি এক হলো। এবারে পূর্বের মতো ঝটপট চোখ সরিয়ে নিলাম না। আমার ঘোর লাগা ঝাপসা দৃষ্টি হারিয়ে গেল তার দৃষ্টির অতলে। কয়েক সেকেন্ড পর হিমায়ন চিন্তিত কণ্ঠে বলল, আপনি কাঁদছেন কেন নিশি? কি হয়েছে? কোথায় কষ্ট? আমায় বলুন প্লিজ। চোখ বন্ধ করে ফেললাম আমি। সঙ্গে সঙ্গে চোখের কান্নির বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হিমায়ন তার দক্ষ হাত দিয়ে পরম মমতায় আমার চোখের জল মুছে দিল। আমার মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? মন খারাপ? আপনি একটা বজ্জাত। 11 ঘন্টা হলো বাড়ি এসেছেন, কিন্তু একটিবার আমার কথা মনে পড়েছে? আমার সাথে দেখা করেছেন? দুটো ভালো মন্দ কথা বলেছেন? একটু সুন্দর মতো তাকিয়েছেন? শীতের শেষে যে একটা অসহায় মেয়েকে 3 কুল বলে বিয়ে স্বীকৃতি দিয়েছিলেন, সেটা ভুলে গেছেন? এতক্ষণে আমার কথা মনে পড়লো? এক নিমিষেই ঝাঁচালো কণ্ঠে বলে উঠলাম কথাগুলো আমি। যে অজান্তে হাতটা কখন হিমায়নের কলার চেপে ধরেছি খেয়াল করিনি। তার বিস্ময় ভরা দৃষ্টি আমার উপর ন্যস্ত। বিস্মিত হবারই কথা। তার সাথে মিনমিন করে কথা বলা সেই আমি। আমার গলার স্বর হিমালয় ছুঁয়েছে। আমি রাগান্বিত চোখে চেয়ে রইলাম তার দিকে। একটা হাত শার্টের কলার চেপে ধরা আমার হাতটা স্পর্শ করতে চমকে উঠলাম। হুঁশ ফিরল আমার। হিমায়নের কলার ছেড়ে দ্রুত সরে গেলাম। বিছানার দেওয়াল ঘেঁষে মুখ ঘুরিয়ে নিলাম। কাঁথা দিয়ে নিজেকে সম্পূর্ণরূপে ঢেকে ফেললাম লজ্জায়। কিছু সময় নিশ্চুপে অতিক্রান্ত হলো। আচমকা হিমায়ন শব্দ করে হেসে উঠল। তার সেই ঝংকার উত্তাল ঢেউয়ের মতো হাসি শুনে চমকে উঠলাম। কয়েক সেকেন্ড পর হিমায়ন জোরপূর্বক আমার মুখ থেকে কাঁথা সরিয়ে ফেলল। আমি তবুও দেওয়ালের দিকে মুখ করে চেয়ে রইলাম। সে হাসতে হাসতে বলল, তুমি বড্ড বোকা নিশি। কপাল কুঁচকে গেল আমার। হিমায়ন যে হুট করে তুমিতে নেমে এসেছে সেটা বোধগম্য হলো না। মুখ ঘুরিয়ে তার দিকে তাকালাম। চোখ পাকিয়ে বললাম, কে বোকা? আপনি বোকা। শুধু বোকা নয়, বোকা স্কয়ার, বোকা কিউ, বোকা টু দা পাওয়ার ইনফিনিট। শুনতে পেয়েছেন? হ্যাঁ, শুনতে পেয়েছি। এবার তোমার গলা চেক করো তো, দেখো তো আমি তোমার কাছে মাত্র এসেছি নাকি অনেক আগেই। সন্দেহ নিয়ে গলায় হাত রাখলাম আমি। সঙ্গে সঙ্গে এক লাফে বিছানায় উঠে বসলাম। গলায় হাতের কাছে সামনে দেখি ধপধপে শুভ্র রঙের একটা লকেট সহ চেন। লকেটের ভেতর যে এইচ অক্ষর লেখা সেটা বলার অপেক্ষা রাখে না। চমকে বললাম, এটা কখন পড়িয়েছেন? বিকেলবেলা, তুমি যখন দিন দুনিয়া ভুলে ঘুসখুস করে ঘুমিয়েছিলে ঠিক তখন। আমার মনের আকাশে অভিমানে সৃষ্ট তুলোর মতো মেঘসরে ঝলমলে রোদ ছেয়ে গেল। অস্পর্শীয় আনন্দে ভরে গেল ভেতরটা। দৃষ্টি লকেটের উপর লেখে রাজুক স্বরে বললাম, এটা ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এটা শুধু এটা পরিয়ে দেইনি, আরো অনেক কিছুই করেছি।
কিন্তু তোমার যা ঘুম কিচ্ছু টের পাওনি। লজ্জায় রক্তিম আভা ছড়িয়ে পড়লো মুখ জুড়ে। কম্পিত ঠোঁট জোড়ো নেবে কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। আমাকে এই ভালো লাগার অস্বস্তি থেকে রক্ষা করলো হিমায়ন। ঘাড়ের কাছে ছড়িয়ে থাকা চুলগুলো হাত দিয়ে ছুঁয়ে দিল। বলল, খোলা চুল রেখেছ কেন? আগোছালো হয়ে গেছে, জট পাকিয়ে যাবে না তো? চুল আঁচড়ানো আমার অপছন্দের কাজের মধ্যে একটি। তোমার আর কোন কোন কাজ অপছন্দের? আমি বেশ সহজ হয়ে এলাম। খুব কাছে এসে থাকা ছেলেটার সাথে যে আমার খুবই অল্প সময়ের পরিচয়, সেটা মাথায় রইল না। তাকে পৃথিবীর সবচেয়ে আপন, সবচেয়ে কাছের মনে হলো আমাদের আত্মিক সম্পর্কটা বহুদিনের। আমি সহজ গলায় বললাম, বেশ কিছু কাজ আমার অপছন্দের। এই ধরুন, মাথায় চুল নিয়মিত আঁচড়ানো, গোসল শেষে কাপড় ধোয়া, রাতের বেলা ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা, মাথায় তেল দেওয়া, হাত পায়ের নখ কাটা ইত্যাদি। আরো কিছু আছে যেটা এই মুহূর্তে মনে পড়ছে না। আজ থেকে তোমার সব অপছন্দের কাজগুলো করে দেওয়া অধিকার আমায় দিবে? হিমায়নের কণ্ঠস্বর শুনে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেলাম। পরক্ষণে মনে পড়লো, সে আমার অপছন্দের কাজগুলো কি করে করবে? দুদিন পর তো আমাকে ছেড়ে সেই শহরেই চলে যাবে আবার। হিমায়ন হয়তো আমার মনের কথা বুঝতে পারলো। আমার ডান হাতটা নিজের দু হাতের মুঠোয় পুরে নিল, দীর্ঘশ্বাস ফেলে বলল, চিরদিন তো দুজন আলাদা থাকবো না নিশি, একসাথে থাকবো। অথবা যতটুকু সময় একসাথে থাকবো, তোমার অপছন্দের সবকিছু আমি করে দিব। তোমার অপছন্দ আমার ভালোবাসা, বুঝতে পেরেছো? আমি মাথা নিচু করে শুধু সম্মতি দিলাম। হিমায়ন গম্ভীর স্বরে বলল, বুঝলে নিশি, ছেলেদের অনেক কিছু ট্যাকল করে চলতে হয়, বিশেষ করে আমার মতো নিম্ন মধ্যবিত্ত ছেলেদের। আমাদের বাবা মায়ের আনন্দের কথা ভাবতে হয়, ভাই বোনদের খুশির কথা ভাবতে হয়, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ঊর্ধ্বতর কর্মকর্তা সবার মন জুগিয়ে চলতে হয়। আবার এরই মাঝে সহধর্মীর কথাও ভাবতে হয়, তার ছোট ছোট আবদার, তার খুশির কথা ভাবতে হয়। দিন শেষে সব ঝড় মারিয়ে, সব ক্লান্তি দূর করে তার বুকে মাথা রেখে প্রশান্তির ঘুম দিতে হয়। আমাদের মতো ছেলেদের অদৃশ্য অনেক শক্তি থাকে। আমরা একই সাথে অনেকগুলো নৌকার হাল ধরি, তবুও মাঝে মধ্যে হিমশিম খেতে হয়। হিমায়ন থামলো। আমি গম্ভীর দৃষ্টিতে তার মুখের দিকে তাকালাম। কিছুক্ষণ পর হাত বাড়িয়ে তার মুখ স্পর্শ করলাম। ত্বকের আড়ালে লুকিয়ে থাকা দুঃখগুলো মুছে দেওয়ার চেষ্টা করলাম। নিজে থেকে তার বুকে মাথা রেখে বললাম, আমি আছি তো ঠিক এখানে, আপনার অদৃশ্য শক্তি আরো মজবুত করতে, আপনার জীবন যুদ্ধে সহযাত্রী হিসেবে। ভোর রাত থেকে অনেক বৃষ্টি একটানা পড়েছে, তো পড়ছেই, কখনো থামাথামি নেই। এই বৃষ্টি মাথায় নিয়ে সিএনজি করে হিমায়ন 8টার দিকে তার আস্তানায় রওনা দিয়েছে। যাওয়ার সময় তার চোখের দিকে তাকাতে পারিনি আমি। মনে হচ্ছিল একবার ও চোখে চোখ রাখলে আমি নিজেকে সামলাতে পারবো না। হিমায়নের মন তো দুর্বল করে দিতে পারি না আমি, তাই তার জন্য এক টুকরো বরফ শীতল নদী হতে চাই, ব্যতিক্রমধর্মী নদী, যে নদীতে সে এসে সারাদিনের সমস্ত ক্লান্তি, না পাওয়ার কষ্ট, দুঃখগুলো ধুয়ে মুছে দিবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন, ঝলমলে আর সতেজ করে পরবর্তী দিনের জীবন যুদ্ধে নামবে। আমি তার জন্য এক টুকরো প্রশান্তি হতে চাই, তার একমাত্র কমফোর্ট জোন হতে চাই। টিনের চালে বিরতিহীন বৃষ্টির ফোঁটা ঝরছে। ঝাপসা চোখে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বারান্দায় অনেকখানি মেঝেতে বৃষ্টির ছাট, সাবধানে পা রেখে হাতটা বাড়িয়ে দিলাম। শীতল এক স্পর্শ, লোমকূপ কেঁপে উঠলো। ঠিক সঙ্গে সঙ্গে ফোনের মেসেজ টিউন বাজলো। ভেজা হাতে কোমর থেকে বাটন ফোনটা বের করলাম। বাটনে চাপ দিয়ে দেখি হিমায়ন মেসেজ পাঠিয়েছে। বেশি কিছু লেখা না, গুটি গুটি বাংলা অক্ষরে লেখা, অত্যন্ত ভারী একটা শব্দ, ভালোবাসি। বিড়বিড় করে লেখাটি উচ্চস্বরে উচ্চারণ করতে ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠল। বেপরোয়া প্রকৃতির তৃষ্ণা নিবারণের জন্য হাফসপ বাড়িধারা কয়েক ফোঁটা নির্জাল অশ্রুসিক্ত উপহার। প্রকৃতির মন গ্রাস পেত। ধন্যবাদ। আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন।